এসপিএম ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের টপিক রয়েছে ডাব্লিউবি, এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি 2025-এর এমসিকিউ সেট নিয়ে এসেছি। এমসিকিউ সেটা হচ্ছে সেট নম্বর 8 এবং যে টপিকটা রয়েছে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার টপিক। ঠিক আছে, এছাড়াও আমাদের 8টি ক্লাস আগে 7টি ক্লাস হয়ে গেছে। সেই 7টি ক্লাস যারা দেখোনি তারা কিন্তু দেখে নিতে পারো। খুবই কমনযোগ্য প্রশ্ন রয়েছে এবং যেগুলো থেকে অবশ্যই পরীক্ষার প্রশ্নের মধ্যে অবশ্যই হুবহু কমন হবে। ঠিক আছে, এখানে আমরা টপ 30 অর্থাৎ 30টি প্রশ্নের সেট রয়েছে, জিকে 15টি এবং কারেন্ট অ্যাফেয়ার্স 15টি, সেই টপিক নিয়ে এসেছি। চলো শুরু করা যাক। আচ্ছা, তার আগে বলি যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। এবং যারা ফ্রি পিডিএফ নিতে চাও তারা কিন্তু ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, জয়েন হতে পারো। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো, নিম্নের কোন একটি অ্যান্টিভিটামিনের উদাহরণ? অ্যান্টিভিটামিন হচ্ছে কি? যদি বলো অ্যান্টিভিটামিন কি, অ্যান্টিভিটামিন সেই সব পদার্থ যা ভিটামিনের কার্যকলাপে বাধা দেয় এবং ভিটামিনের শোষণে বিঘ্ন ঘটায় বা বাধা দেয়, সেটাকে বলতে পারি আমরা অ্যান্টিভিটামিন। ভিটামিনের উল্টো যেটা বলি আমরা। তাহলে আমাদের এখানে কোন অপশানটা হবে? বিটা ক্যারোটিন, মিথাইল কোবালামিন, না পাইরিথায়ামিন, না ফলিক অ্যাসিড? তাহলে দেখো আমাদের এখানে সঠিক উত্তর হবে অ্যান্টিভিটামিন হচ্ছে পাইরাথায়ামিন। এটা হচ্ছে কার অ্যান্টিভিটামিন? B1, অর্থাৎ B1 এর রাসায়নিক নাম হচ্ছে থায়ামিন। থায়ামিনের অ্যান্টিভিটামিন হচ্ছে পাইরিথায়ামিন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে, যে ধর্মের জন্য, এটা কি লিখবে? যে ধর্মের জন্য, কি রয়েছে এটা? যে ধর্মের জন্য, এটা দ্রব্যের জন্য নয়, যে ধর্মের জন্য। যে ধর্মের জন্য পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে জলকে বিশুদ্ধ করা হয় সেটা হচ্ছে কি? জীবাণু নাশকরণ, জারক, বিজারক, না লিচিং? তো এখানে সঠিক উত্তর হবে জারক। জারক ধর্মকে কাজে লাগিয়ে আমরা এখানে জলকে বিশুদ্ধ করতে পারি। ঠিক আছে, জারক পদার্থ অর্থাৎ পটাশিয়াম পারম্যাঙ্গানেট হচ্ছে আমাদের কি? জারক পদার্থ, যা জলে দ্রবীভূত হয়ে লোহা, ম্যাঙ্গানিজ এবং হাইড্রোজেন সালফাইড বা H2S-কে জারিত করে তাদের কঠিন পদার্থে পরিণত করে এবং জলকে থিতিয়ে পড়তে বা জলকে নিচে নামতে বা থিতিয়ে রাখতে সাহায্য করে। এটা এই জারক ধর্মের জন্যেই। পরবর্তী প্রশ্ন রয়েছে দেখো কি, পরিবেশে কতকগুলো প্রাকৃতিক অ্যামাইনো অ্যাসিড আছে? বা প্রাকৃতিকভাবে অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা 10টি, 20টি, 30টি, নাকি 40টি? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার 20টি। তাহলে এই 20টি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড দু রকমের হয়। একটা হচ্ছে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড, যেগুলো প্রয়োজন একদম অপরিহার্য, এবং অপরিহার্য নয় বা অপরিহার্য বা অপরিহার্য নয়। ঠিক আছে, অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা হচ্ছে 9টি এবং অপরিহার্য বা অপরিহার্য নয় 11টি। এই 9টি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডগুলি আমাদের শরীর নিজে থেকেই উৎপন্ন করতে পারে। ঠিক আছে, মানবদেহে সংশ্লেষিত হতে পারে 9টি অপরিহার্য, এবং এই যে অপরিহার্য নয় 11টি অ্যামাইনো অ্যাসিড, এটা কিন্তু বিভিন্ন খাদ্যের মাধ্যমে আমাদের শরীরের মাধ্যমে গ্রহণ করতে হয়। ঠিক আছে, টোটাল তাহলে আমাদের যে প্রাকৃতিক অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা হচ্ছে 20টি। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, জলজ পরিবেশে মুক্ত সাঁতার কাটা মাইক্রোস্কোপিক প্রাণীদের কি বলা হয়? জলজ পরিবেশে মুক্ত সাঁতার কাটা মাইক্রোস্কোপিক প্রাণীদের কি বলা হয়? প্লাঙ্কটন, পেরিফাইটন, ব্যান্থস, নাকি হচ্ছে নেকটন? তাহলে জলে ভাসমান, মুক্ত অবস্থায় ভাসমান করে তাদের কি বলে আমরা? নেকটন। অপশান নাম্বার ডি হবে কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, জৈবিক নাইট্রোজেন স্থিতিকরণের সাথে নিম্নের কোনটি সম্পর্কিত? লাল শৈবাল, বাদামি শৈবাল, সবুজ শৈবাল, না নীলাভ সবুজ শৈবাল? তাহলে আমাদের কি, যে আমরা নাইট্রোজেন স্থিতিকরণ সেটা হচ্ছে কিন্তু হবে অপশান নাম্বার ডি, নীলাভ সবুজ শৈবাল। নাইট্রোজেন স্থিতিকরণ কি, কোনটাকে বলে? যে পদ্ধতির মাধ্যমে আমরা বলতে পারি যে বায়ুর মধ্যে বা বায়বীয় নাইট্রোজেনকে উদ্ভিদ ব্যবহার করে ব্যবহার্য নাইট্রোজেনকে সেটাকে বলি আমরা, এবং সেই নাইট্রোজেনকে কি করে? নাইট্রেটে পরিণত করে। কি করে? নাইট্রোজেন স্থিতিকরণ মানে নাইট্রোজেনকে ধরে আমাদের কি করে নাইট্রেটে বা বিভিন্ন যৌগে, নাইট্রোজেন ঘটিত যৌগে কনভার্ট করে, সেটা হচ্ছে আমাদের নাইট্রোজেনের স্থিতিকরণ। ঠিক আছে, বা নাইট্রোজেন সংবদ্ধকরণ। যেমন আমাদের কিছু আছে আমাদের রাইজোবিয়াম, মিথোজোয়ী ব্যাকটেরিয়া, যারা সরাসরি বায়ু নাইট্রোজেনকে গ্রহণ করে মূলের অর্বুদে রাখতে পারে। যেমন মটর গাছের মূলে আমরা সরাসরি বায়ু নাইট্রোজেনকে ধরে রাখতে পারে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, নিম্নের কোনটি চীনের নিজস্ব গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট বা জিপিএস গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট? তাহলে আমাদের কোনটা চীনের নিজস্ব গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট? জিপিএস, গ্লোনাস, বাইডু, না গ্যালিলিও? কোনটি হবে সঠিক উত্তর? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, বাইডু হবে কিন্তু আমাদের সঠিক উত্তর। চীনের এটা হচ্ছে নিজস্ব একটা
গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট। আর কি রয়েছে দেখো, রয়েছে আমাদের জিপিএস। জিপিএস তাহলে কোন দেশের? আমাদের বা মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের আমাদের কি এই জিপিএস, এটা হচ্ছে নিজস্ব নেভিগেশন স্যাটেলাইট। এছাড়া দেখো গ্লোনাস রয়েছে। গ্লোনাস হচ্ছে কিন্তু আমাদের রাশিয়ার, গ্লোনাস হচ্ছে রাশিয়ার। আর বাইডু তো বলা হলো চীন, এবং গ্যালিলিও হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন রয়েছে হিস্টোন প্রোটিনস সম্পর্কে কোন তথ্যটি সঠিক? তাহলে হিস্টোন প্রোটিন মাইটোকন্ড্রিয়ার পদার্থে উপস্থিত, হিস্টোন প্রোটিন নিউক্লিয়াসের ডিএনএর সাথে সংযুক্ত, সাইটোসলে লিপিড স্তরে হিস্টোন প্রোটিন থাকে, সাইটোসলে কার্বোহাইড্রেটের সাথে হিস্টোন প্রোটিন থাকে। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, হিস্টোন প্রোটিন নিউক্লিয়াসের ডিএনএর সাথে সংযুক্ত থাকে বা ডিএনএর সাথে যুক্ত থাকে। তাহলে অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর। তাহলে আমাদের এই যে প্রোটিন ডিএনএর সাথে সম্পর্কিত, এবং এই হিস্টোন প্রোটিন নিউক্লিয়াসের ক্রোমাটিন ফাইবারের ডিএনএ হেলিক্স প্যাকিং এবং এর সংগঠনে সাহায্য করে এবং জিনের প্রকাশন নিয়ন্ত্রণ করে এই আমাদের হিস্টোন প্রোটিন। পরবর্তী দেখো কি রয়েছে, জলে ভাসমান মোটরবোট জলে কোন ধরনের তরঙ্গ উৎপন্ন করতে পারে? অনুদৈর্ঘ্য তরঙ্গ না অনুপ্রস্থ তরঙ্গ? তাহলে কোন ধরনের তরঙ্গ তৈরি করতে পারে? নাকি দুই ধরনের তরঙ্গ তৈরি করতে পারে? তাহলে এটা হবে সঠিক উত্তর অপশান নাম্বার সি, অনুদৈর্ঘ্য তরঙ্গ এবং অনুপ্রস্থ তরঙ্গ দুই ধরনের তরঙ্গ কিন্তু তৈরি করতে পারে। ভিক্টোরিয়া মেমোরিয়াল নিচের কোন ভাস্কর্যের উদাহরণ? ভিক্টোরিয়া মেমোরিয়াল কোন ভাস্কর্যের উদাহরণ? ইন্দো ইসলামিক, ইন্দো সার্সেনিক, রক কাট না কলিঙ্গ? তাহলে সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর। ইলো ভিক্টোরিয়া আমাদের ইলো আছে, এটা কিন্তু ইন্দো বটে, ঠিক আছে, ইন্দো ইসলামিক, ইন্দো সার্সেনিক, তাহলে আমরা ইন্দো, এটা ইন্দো করে নেবে, ঠিক আছে। তাহলে ইন্দো ইসলামিক, তাহলে ইন্দো সার্সেনিকের বেস করে বা তাদের যে থিম, তাদের যে ভাস্কর্য যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারে কিন্তু ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি করা হয়েছিল। তাহলে ইন্দো সার্সেনিক, অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে, সেন্ট্রাল ফুড টেকনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট বা CFTRI সদর দপ্তর কোথায় অবস্থিত? তাহলে সদর কেরলে, ধানবাদে, মহীশূরে না হরিয়ানায়? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, মহীশূর। তাহলে মহীশূর কোথায় অবস্থিত? কর্ণাটক, কর্ণাটকের মহীশূরে অবস্থিত, ঠিক আছে। এটা আমাদের বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে পড়ে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, সোল্ডার সংকর ধাতুটি, তাহলে সোল্ডার একটি সংকর ধাতু, এই ধাতুটি কোন ধাতুর সংমিশ্রণে গঠিত? সীসা এবং টিন, লোহা এবং সীসা, তামা এবং টিন না তামা এবং অ্যালুমিনিয়াম? কোনটির সংমিশ্রণে কিন্তু আমাদের গঠিত হয়? তাহলে এটা সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, সীসা এবং টিন তার সংমিশ্রণে সোল্ডার ধাতু আমাদের কিন্তু তৈরি হয়। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, নিম্নের কোনটি থার্মোপ্লাস্টিকের উদাহরণ? রাবার, ইপসিরেসিন না পিভিসি না বেকেলাইট? তাহলে এটার সঠিক উত্তর হবে আমাদের কি অপশান নাম্বার সি, পিভিসি। পিভিসির পুরো নাম পড়ে পলিভিনাইল ক্লোরাইড, ঠিক আছে, পলিভিনাইল ক্লোরাইড। তাহলে পলিভিনাইল ক্লোরাইড হচ্ছে পিভিসি। মনোমারের নাম হবে আমাদের ওই পলি কথাটা বাদ দিলে হচ্ছে এই পলি কথাটা বা আগেটা, তাহলে সবই আমাদের ভিনাইল ক্লোরাইড, সেটা হচ্ছে মনোমারের নাম, ঠিক আছে। তাহলে থার্মোপ্লাস্টিক কোনগুলোকে বলি আমরা? থার্মোপ্লাস্টিক যেসব প্লাস্টিকগুলোকে বা যেসব পলিমারগুলোকে আমরা নরম এবং ঠান্ডা করলে, উত্তপ্ত করলে নরম হয় এবং ঠান্ডা করে শক্ত হয়ে যায়, এবং এইভাবে এইসব প্লাস্টিকগুলোকে বারবার ব্যবহার করা হয়, রিসাইকেল করা হয় বা বারবার ব্যবহার করা হয়, তখন সেটাকে বলা হয় থার্মোপ্লাস্টিক। আরেকটা থাকে থার্মোসেটিং। তাহলে থার্মোসেটিং কোনগুলো? যেসব পলিমারগুলো একবার সেট হওয়ার ফলে, পুনরায় তাকে আর আমি বিভিন্ন বা ওইটাকে পুনরায় ব্যবহার করতে পারি না, সেটা হচ্ছে থার্মোসেটিং পলিমার, বা সেটাকে থার্মোসেটিং বলি। যেমন হচ্ছে বেকেলাইট, থার্মোসেটিংয়ের মধ্যে যদি পড়ে তাহলে সেটা হবে কিন্তু বেকেলাইট উদাহরণের মধ্যে। পরে দেখো, চোখের রেটিনায় বস্তু যে ধরনের প্রতিবিম্ব গঠিত হয়, তাহলে চোখের রেটিনায় আমাদের কি ধরনের প্রতিবিম্ব গঠিত হয়? তাহলে চোখের রেটিনায় যে ধরনের প্রতিবিম্ব গঠিত হয় সেটা হচ্ছে সদ এবং অবশীর্ষ। সদ প্রতিবিম্ব ঘটে এবং অবশীর্ষ কিন্তু আমরা সোজাভাবে দেখতে পাই, সেটা কিন্তু মস্তিষ্কের সাথে একটা বিশেষ কারণে বা মস্তিষ্ক সেটাকে কিন্তু আমরা সোজাভাবে দেখতে অনুভূত করে, যার জন্য আমরা সোজা দেখতে পাই। অবশীর্ষ মানে উল্টোভাবে দেখা, প্রতিবিম্ব গঠিত হওয়া মানে উল্টো, কিন্তু যেহেতু মস্তিষ্ক আমাদেরকে সেটাকে সোজাভাবে রিকগনাইজ করে, ঠিক আছে।
আচ্ছা, আমাদের আরেকটা জিনিস মনে রাখবে যে তোমাদের একটা প্রশ্ন পড়ে যে চোখের মধ্যে কি ধরনের লেন্স থাকে, তাহলে আমাদের উত্তর লেন্স দেখবে, উত্তর লেন্স থাকতে পারে বা দ্বি উত্তর লেন্স আমাদের কিন্তু ব্যবহৃত হয়, আমাদের এই চোখের মধ্যে উত্তর লেন্স আমরা পাওয়া যায়। ঠিক আছে। আচ্ছা, এখানে আমাদের আরও দুটি প্রশ্ন পড়ে এখান থেকে যে রড কোষ এবং কোন কোষ, এটা কোন আলোতে দেখতে সাহায্য করে, বা আলোর সংবেদী দু ধরনের কোষ থাকে, একটা হচ্ছে রড কোষ এবং একটা হচ্ছে কোন কোষ থাকে। ঠিক আছে, এটাও আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন রয়েছে দেখো, হিমোফিলিয়া রোগের জিনটি এক্স লিঙ্কযুক্ত প্রচ্ছন্ন জিন, না এক্স লিঙ্কযুক্ত প্রকট জিন, না ওয়াই লিঙ্কযুক্ত, না অটোজম? তাহলে এটা হবে হিমোফিলিয়া হচ্ছে এক্স লিঙ্কযুক্ত প্রচ্ছন্ন জিন। অপশান নাম্বার এ হবে সঠিক উত্তর, এক্স লিঙ্কযুক্ত প্রচ্ছন্ন জিন। এই হিমোফিলিয়া রোগ একটা হচ্ছে বংশগত রোগ, যেটা আমাদের কিন্তু রক্তকে জমাট বাঁধতে পারে না, ফলে অনিয়ন্ত্রিত রক্তপাত হতে থাকে। ঠিক আছে। আর এই হিমোফিলিয়ার জিনটি এক্স ক্রোমোজোমে অবস্থিত একটি প্রচ্ছন্ন গুণ এটা। ঠিক আছে, সাধারণত এটা পুরুষদের উপর বেশি প্রভাব পড়ে। ঠিক আছে। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতীয় ফ্লাইং ফক্স হলো একটি স্তন্যপায়ী সরীসৃপ, উভয়চর না পাখি? তাহলে ফ্লাইং ফক্স ঠিক আছে, বা গ্রেট ইন্ডিয়ান ফ্রুট ব্যাট যেটাকে বলি, বা গ্রেট ইন্ডিয়ান ফ্রুট ব্যাট, এটা এক ধরনের বাদুড় বা স্তন্যপায়ী জীব। তাহলে বাদুড় আমরা কি বাদুড়, ফ্লাইং ফক্স মানে বাদুড় বলতে পারি, অর্থাৎ আমরা বাদুড় যদি দেখি তাহলে বাদুড় আমাদের স্তন্যপায়ী প্রাণী। তাহলে আমাদের অপশান নাম্বার এ হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, ঋগ্বেদে সব থেকে কোন নদীর উল্লেখ পাওয়া যায়? ঋগ্বেদে সবচেয়ে বেশি যে নদীর উল্লেখ পাওয়া যায় সেটা হচ্ছে অপশান নাম্বার সি, সিন্ধু নদীর উল্লেখ পাওয়া যায়। গঙ্গারও উল্লেখ পাওয়া যায়, গঙ্গারও অনেকবার উল্লেখ পাওয়া যায়। ঠিক আছে, গঙ্গার উল্লেখ পাওয়া যায়, কিন্তু আমাদের ঋগ্বেদে যে গঙ্গার উল্লেখ পাওয়া যায় একবার। সরস্বতী নদীর উল্লেখ পাওয়া যায় আমাদের কি, সরস্বতী নদীর উল্লেখ পাওয়া আমরা বলতে পারছি না এটা কবার, কিন্তু যমুনার উল্লেখ পাওয়া যায় কিন্তু 3বার। কিন্তু সরস্বতী নদীকে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ বলে মনে করা যায়, ইম্পর্টেন্স নদী বা গুরুত্বপূর্ণ বলে মনে করা হতো ঋগ্বেদে। ঠিক আছে, বা নদীর দেবী বা মা রূপে সম্বোধন করা হতো আমাদের এই সরস্বতীকে। ঠিক আছে, সবাই যেহেতু মা রূপে বা গঙ্গা মা কিন্তু সরস্বতীকে বিশেষভাবে আমাদের প্রাধান্য দেওয়া হতো বা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতো আমাদের এই সরস্বতী। ভারতে প্রথম কবে স্বাধীনতা দিবস পালন হয়েছিল? তাহলে 26শে জানুয়ারি 1930, 2রা জানুয়ারি 1930, 31শে অক্টোবর 1929, 28 ডিসেম্বর 1930। সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, 26শে জানুয়ারি 1930। এটাকে কেন প্রথম আমাদের স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয়? কারণ এই দিন এটা ছিল একটা জাতীয় কংগ্রেসের অধিবেশন, 1929-এ হয়েছিল জাতীয় অধিবেশন। সেই লাহোর অধিবেশনে পূর্ণ স্বাধীনতা ঘোষণা হয়েছিল। এটাও খুব গুরুত্বপূর্ণ, পূর্ণ স্বরাজ বা পূর্ণ স্বাধীনতা, পূর্ণ স্বরাজ। ঠিক আছে, পূর্ণ স্বরাজের আমাদের দাবি করা হয়েছে ঘোষণার পর। এরপর এই ঘোষণা হওয়ার পর, এই বৈঠকে বা এই সম্মেলনে ঘোষণা হওয়ার পর 1930-এর 26শে জানুয়ারি এই দিনটাকে স্বাধীনতা দিবস পালিত হয়। ঠিক আছে, আর এই দিনটাকে পরবর্তীকালে এই দিনটাকে বজায় রাখার জন্য বা প্রাধান্য দেওয়ার জন্য বর্তমানে 26শে জানুয়ারি কী হিসাবে ব্যবহার করা হয়? প্রজাতন্ত্র দিবস। ঠিক আছে, প্রজাতন্ত্র দিবস বা সাধারণতন্ত্র দিবস রূপে আমাদের কী করা হয়? পালন করা হয় বা পালিত করে থাকি। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, কোন ব্যক্তিকে জোর করে পলিগ্রাফ টেস্ট, ব্রেন ম্যাপিং বা নার্কো টেস্ট করালে সেটি কোন সংবিধানের কোন ধারাকে উল্লঙ্ঘন করে? অর্থাৎ পলিগ্রাফটা জোর করে কাউকে পলিগ্রাফ টেস্ট বা ব্রেন ম্যাপিং বা নার্কো টেস্ট করতে পারি না, তার জন্য আমাদের সেটা কোন ধারাকে উল্লঙ্ঘন করা হয়? সেটা কিন্তু 20 নম্বর এবং 21 নম্বর ধারা, এই দুটি ধারার মধ্যে উল্লঙ্ঘন করা হয়। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, অর্থাৎ আমাদের 21 নম্বর ধারা তো বলেই, 21 নম্বর ধারা জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার সুরক্ষার মৌলিক অধিকার দুটি থাকেই, তাহলে সেই লঙ্ঘন করার সমান হচ্ছে মৌলিক অধিকার লঙ্ঘন করা হচ্ছে। আর 20 নম্বর যেটা বলে আমাদের স্ব অপরাধের বিরুদ্ধে অধিকার। ঠিক আছে, যা অভিযুক্ত ব্যক্তিকে নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা থেকে রক্ষা করা, সেটা। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে, ভারতের প্রথম পারমাণবিক বিস্ফোরণ কোথায় হয়েছিল বা কোথায় হয়েছিল? পোখরান, ত্রিবান্দাম, না কালপক্কম, না নারোরা? তাহলে সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, পোখরান। পোখরানে কিন্তু আমাদের কি হয়েছিল? প্রথম পারমাণবিক বিস্ফোরণ হয়েছিল।
যেটা রাজস্থানে অবস্থিত। কোথায় অবস্থিত? রাজস্থানের থর মরুভূমিতে। ঠিক আছে, রাজস্থানের থর মরুভূমিতে কিন্তু আমাদের পোখরান অবস্থিত। এবং এটা যদি বলা হয় 18ই মে 1974 অর্থাৎ 1974 সালে এটা করা হয়েছিল। এই অপারেশনটার কোড নাম ছিল অপারেশন বুদ্ধ বা স্মাইলিং বুদ্ধ। স্মাইলিং বুদ্ধ, এই অপারেশনটার নাম ছিল কি? স্মাইলিং বুদ্ধ। প্রথম যে আমাদের পারমাণবিক বিস্ফোরণ ঘটা হয়েছিল। ঠিক আছে, এবং এটা ছিল তখন আমাদের যে আমাদের রাষ্ট্রপতি, প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম। ঠিক আছে, এপিজে আব্দুল কালাম এই পরীক্ষার সাথে কিন্তু সম্পর্কিত ছিল বা যুক্ত ছিল এই পরীক্ষা। ঠিক আছে, পারমাণবিক পরীক্ষার সাথে কিন্তু যুক্ত ছিলেন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, পঞ্চসিদ্ধান্তিকা গ্রন্থের রচয়িতা কে? আর্যভট্ট, বরাহমিহির, ভাস্কর না চাণক্য? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, বরাহমিহির। বরাহমিহির জ্যোতির্বিদ্যার উপর এই পঞ্চসিদ্ধান্তিকা লিখেছিল। এটা কিসের উপর? জ্যোতির্বিদ্যার উপর এই বইটি রচনা করেছিলেন। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, সুদর্শন হ্রদ কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট না কেরল? তাহলে সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, গুজরাট অবস্থিত। সুদর্শন হ্রদ কোথায় অবস্থিত? গুজরাট অবস্থিত। গুজরাটের গিরনারে, গুজরাটের কোথায়? গিরনারে কিন্তু আমাদের কি সুদর্শন হ্রদ কিন্তু সুদর্শন হ্রদ কিন্তু অবস্থিত। এটা প্রাচীনতম এবং সবচেয়ে প্রাচীনতম এবং মানব নির্মিত। ঠিক আছে, মানব নির্মিত প্রাচীনতম এবং মানব নির্মিত হ্রদ হচ্ছে কি আমাদের এই সুদর্শন হ্রদ। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, ক্যাপচার শব্দটি কোন খেলার সাথে যুক্ত বা সম্পর্কিত? বেসবল, দাবা, টেবিল টেনিস, বিলিয়ার্ড? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, দাবার সাথে সম্পর্কিত। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন কি রয়েছে, জাতীয় মানবাধিকার কমিশন কবে গঠিত হয়? 1991, 1993, 2000 না 1979? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, 1993। 1993-এর 12ই অক্টোবর যদি দেখা যায়, 12ই অক্টোবর 1993-এর 12ই অক্টোবর কিন্তু আমাদের এই মানবাধিকার কমিশন গঠিত হয়েছিল। এর সদর দপ্তর যদি দেখা যায় বা হেডকোয়ার্টার যদি দেখা যায়, হেডকোয়ার্টার হচ্ছে কি আমাদের নিউ দিল্লি। ঠিক আছে, নিউ দিল্লি বা নতুন দিল্লিতে আমাদের কিন্তু অবস্থিত। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার কে ছিলেন? তাহলে ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার ছিলেন কিরণ বেদী। ঠিক আছে, 1972 অর্থাৎ 1992 সালে ভারতীয় পুলিশ ফোর্সে যোগ দিয়েছিলেন তিনি এই কিরণ বেদী। ঠিক আছে, বা আইপিএস হিসাবে, ইন্ডিয়ান পুলিশ সার্ভিস। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, আনন্দমঠ উপন্যাসটি কোন ঘটনার কেন্দ্র করে লেখা হয়েছিল? সিপাহী বিদ্রোহ, সন্ন্যাস বিদ্রোহ, নীল বিদ্রোহ, চুয়ার বিদ্রোহ? সঠিক উত্তর হবে বঙ্কিমচন্দ্রের লেখা আনন্দমঠ। এই আনন্দমঠ উপন্যাসটি এটা কিন্তু আমাদের কি অপশান নাম্বার বি, সন্ন্যাসী বিদ্রোহের সঙ্গে সম্পর্কিত। ঠিক আছে, এটা সন্ন্যাসী বিদ্রোহ 18 এই উপন্যাসটি 18 শতকের শেষের দিকে সন্ন্যাসী বিদ্রোহ থেকে অনুপ্রাণিত হয়েছিল এবং এই আনন্দমঠ থেকেই আমাদের জাতীয় গান যেটা বলি আমরা বন্দে মাতরম। ঠিক আছে, বন্দে মাতরম এখান থেকে কিন্তু আমাদের নেওয়া, এই উপন্যাস থেকে কিন্তু নেওয়া হয়েছে বন্দে মাতরম। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, ইন্ডিয়ান এয়ারফোর্স দিবস পালিত হয় 26 অক্টোবর, 8ই অক্টোবর, 1 জুলাই, 15ই আগস্ট? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, 8ই অক্টোবর। 8ই অক্টোবর ভারতীয় বিমান বাহিনী দিবস বা ইন্ডিয়ান এয়ারফোর্স। ঠিক আছে, ইন্ডিয়ান এয়ারফোর্স বা আমরা কি বলি সেটাকে ভারতীয় বিমান বাহিনী দিবস পালিত করা হয় 8ই অক্টোবর। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, ভারতীয় সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতির নাম কি? সূর্যকান্ত, বি আর গাভাই, দিব্যমুখ না সঞ্জীব খান্না? তাহলে ইনি ছিল 51তম চিফ জাস্টিস বা প্রধান বিচারপতি। বি আর গাভাই ছিল তারপরে আমাদের এখন কিন্তু বর্তমানে রয়েছে সঞ্জীব খান্না 53তম। এটা হচ্ছে কিন্তু 53তম আমাদের চিফ জাস্টিস। আমাদের এটা গোলমাল হচ্ছে কোনটা 51 না 52। তো সূর্যকান্ত এখন লাস্টে রয়েছে, সেটা হচ্ছে 53তম প্রধান বিচারপতি। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, ভারতের চিত্রকলা কোথায় প্রসিদ্ধ? অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু না তেলেঙ্গানা? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, তামিলনাড়ুতে কিন্তু আমাদের চিত্রকলা প্রসিদ্ধ। ঠিক আছে, তামিলনাড়ুর তাঞ্জাভুর, যদি জেনে তামিলনাড়ুর মধ্যে যে তাঞ্জাভুর রয়েছে, সেই তাঞ্জাভুর বিখ্যাত চিত্রকলা হচ্ছে তাঞ্জোর শিল্পকলা, যেটাকে বলা হয় তাঞ্জাভুরের মধ্যে যে শিল্পকলা সেটা হচ্ছে তাঞ্জোর শিল্পকলা। এই চিত্র তার উজ্জ্বল রং, কাঁচের পুঁতি এবং চকচকে সোনালী ফয়েল, রত্ন ইত্যাদির জন্য আমাদের কিন্তু বিখ্যাত এই তামিলনাড়ুর তাঞ্জাভুর।
পরবর্তী প্রশ্ন কি রয়েছে, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় উন্নতির হার অভীষ্ট লক্ষ্যকে অতিক্রম করে গিয়েছিল? অর্থাৎ যে লক্ষ্য রাখা হয়েছিল, ঠিক আছে, সেই লক্ষ্যটা কিন্তু ভেদ করে চলে গেছিল। তাহলে সেটা কিন্তু হবে কি প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তাহলে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কখন হয়েছিল? 1951 থেকে 1956, 5 বছরের জন্য পরিকল্পনা হয়েছিল এবং এই পরিকল্পনায় অর্থনৈতিক উন্নতিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এবং এটা আমাদের প্রশ্ন পড়ে যে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা কোন মডেলের উপর নির্ভর? সেটা হচ্ছে হ্যারল্ড ডোমার মডেলের উপর নির্ভর ছিল। এবং দ্বিতীয় পঞ্চকল্পনায় পিভি মহালবিশ বা প্রশান্ত চন্দ্র মহালবিশের যেটা গুরুত্বপূর্ণ ভূমিকা করেছিল, এটা প্রথমটা কিন্তু কৃষিকে প্রাধান্য দিয়েছিল, কৃষিক্ষেত্রের উপর ব্যাপক প্রভাব পড়েছিল এবং দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু আমাদের ভারী শিল্পের উপর রেখেছিল, দ্বিতীয় টার্গেট রাখা হয়েছিল। পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো, বিশ্বের গভীরতম সাগর হলো, বিশ্বের গভীরতম সাগর বা গভীরতম মহাসাগর বলতে পারি, সেটা হচ্ছে কি আমাদের অপশান নাম্বার বি, প্রশান্ত মহাসাগর। এবং এর মধ্যেই সবচেয়ে গভীরতম বিন্দু যেটা পড়ে যে সবচেয়ে গভীরতম বিন্দু কোথায় অবস্থিত? প্রশান্ত মহাসাগরে অবস্থিত, যেটাকে বলা হয় মারিয়ানা খাদ বা মারিয়ানা খাদ। ঠিক আছে, মারিয়ানা খাদ কিন্তু এই প্রশান্ত মহাসাগরের মধ্যেই অবস্থিত। ঠিক আছে, এই ছিল আমাদের 30টি প্রশ্ন। থ্যাংক ইউ। যারা আবার বলছি, যারা এই চ্যানেল ফার্স্ট টাইম ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। এবং ফ্রি পিডিএফ নিতে চাইলে তোমরা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ঠিক আছে, থ্যাংক ইউ।